স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে, এবং আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের পরিচয় করিয়ে দেব। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একাত্তরকে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো মিলেই জুলাই সনদ প্রস্তুত করেছে। তবে সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারের নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আছে গোপনীয়তা। সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথাও জানান তিনি, স্বাক্ষরের পরে, সেটা সনদ স্বাক্ষরের পরে। মানে এই গোপনীয়তা কেন? আগেই জনগণ জানবে না কেন যে কি সনদ স্বাক্ষর হতে যাচ্ছে? এটার আসলে কি ব্যাখ্যা? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এই গোপনীয়তা বলতে ওই অর্থে যদি আপনি খুব গোপনীয়তা নাগরিকের কাছ থেকে গোপন রাখার ব্যাপার মনে করে থাকেন, সেটা ভুল। কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে এই সনদ বাস্তবায়নের পদ্ধতি হবে গণভোটের মধ্য দিয়ে, তাই না? সুতরাং নাগরিকের কাছে এটা নিয়ে যেতেই হবে। এখন যেই গোপনীয়তা অংশটুকু বলা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলি কিছু বিষয়ে সরকারকে রিকোয়েস্ট করেছে, ঐক্যমত্য কমিশনকে রিকোয়েস্ট করেছে এই বিষয়গুলিতে আপনারা একটা সিদ্ধান্তে আসেন। সেটা কীরকম সেটা দেখেন যে, আপনি যেমন গণভোটের বিষয়ে একটা বিতর্ক হচ্ছে যে গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে ভিন্ন ব্যালটে হতে পারে কিনা, নাকি আরেকবার দাবি আছে যে একই দিনে হওয়া। আবার সবগুলি পলিটিক্যাল পার্টি কিছু কিছু বিষয় বলছে এই বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেই। তাহলে এই জায়গাগুলি যেহেতু সরকারি সিদ্ধান্ত নেই বলছে, ধরুন একটা সিদ্ধান্ত মোটামুটি আসলো, সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সবার নির্যাস নিয়ে একটা সিদ্ধান্ত তৈরি হলো, সেটা যদি এখনই তাদের কাছে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে সেটা নিয়ে আবার নানান ধরনের আলোচনা, এই প্রক্রিয়াটা ঝুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই জায়গা থেকে, ইতিবাচক জায়গা থেকে কিছু গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, কিন্তু চূড়ান্তভাবে যাদেরকে জানানো দরকার, নাগরিকদেরকে, সেটা অবশ্যই জানানো হবে। সেই জায়গায় গোপনীয়তার কোনো ব্যাপার নেই, সেটার মধ্য দিয়েই গণভোটে এই টোটাল সনদটা যাবে। আরেকটা ডেভেলপমেন্ট এটা নিয়ে আছে যে, যেটা আপনি জানেন, ইতিমধ্যে আমরা জানিয়েছি প্রেস উইংয়ের মাধ্যমে যে শুরুর দিকে আলোচনা হচ্ছিল যে আগামী 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের একটা প্রস্তুতি ছিল। যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আসলে 15 অক্টোবর শেষ হচ্ছে, সেই বিবেচনা থেকে পরবর্তীতে আসলে ওই আলোচনার পরে নাগরিকদের দিক থেকে, পলিটিক্যাল পার্টি বলেন, নানান পর্যায়ের স্টেক হোল্ডারদের, গণমাধ্যমের যে পরিমাণ আগ্রহ আসলে জুলাই সনদ নিয়ে দেখা যাচ্ছে, তাতে সরকার মনে করছে বা ঐকমত্য কমিশন মনে করছে যে এই প্রক্রিয়ায় মানুষকে যত বেশি সম্পৃক্ত করা যায়, এটাকে যতটা উৎসব মুখর করে তোলা যায়, সেজন্য কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। যে জন্য একটি সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে, যেদিন এই মানে 17 তারিখে নিয়ে যাওয়া হয়েছে, দুদিন পিছিয়ে। এটা একটা, আমার মনে হয়, একটা অভূতপূর্ব সাড়া মিলবে, মানুষ অংশগ্রহণ করবে এতে স্বতঃস্ফূর্তভাবেই। জি, আলোচনায় যুক্ত করে নেব শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য দিয়ে শুরু করি। যেমন বলা হচ্ছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেটা 2 দিন পিছিয়েছে, এবং অনেক বিষয়, মানে সরকার যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা গোপনীয়তার কথা, যদিও ফয়েজ আহমদ সেটার ব্যাখ্যা করেছেন যে জনগণের কাছ থেকে গোপনীয়তা না, এটা যাতে আরেক মানে পরিস্থিতি, এটা নিয়ে খুব বেশি আলোচনা বা সেটার পরিপ্রেক্ষিতে ঝুলে যাওয়া, সেটা যদি যেন না হয়, সেই জন্যে এটা করা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর থেকে রিকোয়েস্ট আছে। আপনার একটু মন্তব্য আশা করছি, শামসুজ্জামান দুদু। আপনাকে ধন্যবাদ। আর যারা আজকে আলোচনায় আছেন, আমার পছন্দের মানুষগুলো, তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। জুলাই সনদ আসলে রাগঢাক করার কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, এবং জুলাই সনদ নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষও, ছাত্র প্রতিনিধি সহ সবার সঙ্গে কম বেশি নানান পর্যায়ে নানান ভাবে এই আলোচনা হয়েছে। সন্তুষ্ট পক্ষগুলোই কিন্তু স্বাক্ষর করতে যাচ্ছে।
উদ্যোক্তা যারা ছিলেন, যারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং আন্দোলনে ছিলেন, অভ্যুত্থানে ছিলেন, তারাই এই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে বিবাদ অথবা মতদ্বৈততা অথবা অন্য যে কোনো ভাষায় বলি না কেন, রাগঢাকের কোনো প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা পয়সা বললেন ওইভাবে যারা সরকারের সবকিছুর একটি স্বচ্ছতা, একটা পরিষ্কার ভূমিকা বা ইমেজ থাকা উচিত, সেই বিবেচনায় আমার মন্তব্য। তারপরও সরকার যখন মনে করেছে সে ব্যাপারেও আমার কোনো সমালোচনা নাই। বিষয়গুলো 17 তারিখে নিয়ে গিয়ে ছুটির দিনে যে দিনটা করা হয়েছে সেটা ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ছুটির দিন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বিষয়টা ঠিকই আছে। জুলাই সনদ আমাদের জাতির একটি গৌরবময় ঘটনা হোক, এটা সবাই প্রত্যাশা করে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী দিনের রাজনীতির জন্য। অর্থাৎ আগামী নির্বাচন পরবর্তীতে যে সরকারই আসুক, জুলাই সনদটা তাদের সামনে আসলে আগামী পার্লামেন্টে এটা অনুমোদন, নানান পর্যায়ে আলোচনায় এটা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে, এটা আমার কাছে মনে হয়েছে। জি, আশরাফ আলী আকন, পিআর পদ্ধতির নির্বাচন সহ 5 দাবিতে দেশ জুড়ে জামায়াতের গণমিছিল এবং সঙ্গে আমি জানি যে অনেকগুলো রাজনৈতিক দল এই যুগপৎভাবে এই একই দাবিতে আন্দোলনে আছে, আপনার দলও আছে। সেই জায়গায় মানে বাংলাদেশের জনগণ কি 20 থেকে 30টি রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়েছে যে তারা বসে দেশের ভবিষ্যৎ ঠিক করবে? কে তারা? জনগণ তো এই কমিশনকে বা দলগুলোকে সেই দায়িত্ব দেয়নি, এ মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে সেই জায়গা থেকে আসলে কি বলবেন? একটা ফয়সালা তো হয়ে যাচ্ছে, মানে সেটা আপনারা যে ঐক্যমত্য কমিশন সেখানে বসে সই করতে যাচ্ছেন 17 তারিখে, আবার সেই দাবি নিয়ে রাজপথে, মানে এটার আসলে কি কি মানে ব্যাখ্যা, কি কারণ আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 71 টিভির সঞ্চালক, আমার বন্ধুবর, সহপার্টনার, দেশ বিদেশের শ্রোতা মণ্ডলী। ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা সেখানে যোগদান করেছি, আলোচনা করেছি বিভিন্ন বিষয়ের উপরে। মৌলিক কিছু বিষয়ে ওইখানে কোনো ঐক্যমত্যে আমরা বুঝতে পারি নাই। তার মধ্যে অন্যতম হল একটা পিআর পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে অধিকাংশ দলেই কিন্তু পিআরের পক্ষে ছিলেন। পিআরের পদ্ধতি বাস্তবায়নের ব্যাপারে বা পিআরের পদ্ধতির ব্যাপারে বিভিন্ন দলের কিছুটা মত ভিন্নতা থাকলেও পিআরের ব্যাপারে অধিকাংশ দলই একমত ছিলেন। আমরা সেখানে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে আরো বেশ কিছু দল তারা লোয়ার হাউস এবং আপার হাউসে পিআর দাবি করেছে। কিন্তু সেইখানে লোয়ার হাউসের পিআরের ব্যাপারে কোনো আলোচনার এজেন্ডাই আনে নাই ঐক্যমত্য কমিশন। আমরা বারবার বলেছি আপনি অনেকগুলো বিষয় তো এজেন্ডায় আপনি আনলেন, কিন্তু লোয়ার হাউসে পিআরের বিষয়টা এজেন্ডা কেন আনেন না? ওনারা বললেন যে উপরে আমাদের উপরে চাপ আছে। চাপ থাকলে আপনারা তো কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন? আপনারা তো চাপের কাছে নথি স্বীকার করতেছেন। ওনারা তখন বললেন যে আপনারা লিখিত চিঠি দেন আমাদের কাছে। মানে এই কারণে কি আপনারা চাপ তৈরি করছেন ঐক্যমত্য কমিশনের উপরে? চাপ না, এটা হলো গণদাবি। তার মানে জুলাই সনদে যদি এটা না থাকে, মানে আপনাদের এই দাবি জুলাই সনদে না থাকে, 17 তারিখে যেটা দলিল সই করতে যাবেন সেই দলিলের না থাকলে আপনারা কি সেখানে সই করবেন না? আমরা এখনো চিন্তা ভাবনা করতেছি কি করব না। নাম আমরা পাঠিয়ে দিয়েছি, কিন্তু সিগনেচার করবো কি করবো না আরো চিন্তা ভাবনা করে আমরা এটার মন্তব্য করব। এখন পর্যন্ত আমরা এটা বলতে পারবো না, কারণ একটা গণদাবিকে তারা চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, চরমভাবে উপেক্ষা করেছে।
এখানে বদিউল আলম সাহেব বলেছেন শতকরা ৭১ ভাগ মানুষ পিয়ারের পক্ষে। উনি ওনার জরিপে উনি বলেছেন, যিনি নির্বাচন কমিশনের প্রধান যিনি বদিউল আলম সাহেব বলেছেন। পরে ৩-৪ দিন পরে উনি আবার বলেছেন হ্যাঁ পিয়ার তো চায় মানুষ, কিন্তু এটা একটা গভীর সংকট সৃষ্টি হবে। তখন আমাদের মধ্যে সন্দেহ আরো বাড়ল, এত বড় একজন বিজ্ঞজন নির্বাচন কমিশনের প্রধান যিনি, সংস্কার কমিশনের প্রধান, উনি বললেন ৭১% মানুষ পিয়ার চায়। ৪ দিন পরে বললেন যে এটা গভীর সংকট হবে। তখন আমরা বললাম যে এই সংকট তো আপনারাই সৃষ্টি করতেছেন, আপনার কোনো একটা সুরাহা দিতে পারতেছেন না। আপনি এজেন্ডায় আনতেন জি লোয়ার হাউসে পিয়ার হবে, লোয়ার হাউসে পিয়ার না হলে আপার হাউসে। মুজিবুর রহমান, আপনার কাছে আবার আসবো। আশরাফ আলী আকন, আমরা তো পিয়ারের আপার হাউসে প্রয়োজন নাই, কারণ লোয়ার হাউস তো আসল। পিয়ার হাউস কোনোদিন, আপার হাউস কোনোদিন ছিল না আমাদের এখানে এদেশে। নতুন করে একটা আপার হাউসে পিয়ার হবে, লোয়ার হাউসে পিয়ার হবে না, এইটার ব্যাখ্যা আমরা দাবি করছিলাম, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সদুত্তর দিতে পারে নাই। বিধায় আমরা যে এই জনগণের পক্ষে পরিষ্কার হয়েছে একটা সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। থ্যাংক ইউ। আপনার কাছে আসবো আশরাফ আলী আকন, আরেকবার আসবো আপনার কাছে, আমরা আন্দোলন শুরু করেছি, আরেকবার আসবো। মুজিবুর রহমান মঞ্জু, ছোট করে মন্তব্য করবেন যে আপনার কাছে আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে প্রেস সচিব মন্তব্য করেছেন যে মানে বাস্তবায়ন প্রক্রিয়াটা অ্যাটলিস্ট এই সময়টা গোপন থাকবে, সেটা স্বার্থে, অনেক কিছুর স্বার্থে। ফয়েজ আহমদ পরিষ্কার করেছেন এটা। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে ঐক্যমত্য কমিশন যে আমরা সই করবে সবাই এরকম ধরে নিতে যাচ্ছি। আশরাফ আলী আকন বললেন যে তারা এখনো সিদ্ধান্ত নেননি, যদি পিয়ারের ইস্যু ফয়সালা না হয় তাহলে তারা সই নাও করতে পারেন। ধন্যবাদ মাহবুব হাসান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে। প্রথম হলো যে কথাটা আপনি বললেন যে গোপন রাখার বিষয়টা, প্রক্রিয়াটা, এটাকে আমি অ্যাকসেপ্টেবল মনে করি এই কারণে যে ওই দিন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ঐকমত্য কমিশনে আমরা যখন দেখলাম শেষ পর্যন্ত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আমরা চেষ্টা করে একমত হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালালাম, কিন্তু কোনোভাবেই যখন দেখলাম যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুই ধরনের কথা আসছে। যে এক পক্ষ বলেছেন আলাদা করে গণভোট করার জন্য, আরেক পক্ষ বলেছেন ইলেকশনের দিন গণভোট করার জন্য। তো এই জায়গাটায় আমরা তখন বললাম যে ঠিক আছে, এটা তো আর কোনো সাংবিধানিক প্রশ্ন না, এটা হচ্ছে সুবিধা অসুবিধার ব্যাপার। সেজন্য আমরা অনুরোধ করেছিলাম ঐকমত্য কমিশনকে যে আপনারা নিজেরাই একটা সিদ্ধান্ত দিয়ে দেন। এর যুক্তি, কারণ দুই পক্ষেই আমরা দেখলাম যে যুক্তি আছে এবং ভালো খারাপ বা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। তো সেই জন্যই হয়তো ওনারা এটা চিন্তা করছেন যে এটা ওনারা একদম ওই দিনই হয়তো জানাবেন, তার আগে হয়তো প্রকাশ করবেন না, যাতে আবার কোন নতুন বিতর্ক তৈরি না হয়। আসলে নতুন করে আর বিতর্ক তৈরি করার কোনো অবকাশ নাই। দুই নম্বর হচ্ছে যে আমাদের যে সনদটা তৈরি হয়েছে সেটা তো আগেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সবাই শেষবারের মতো সেটাকে কিছুটা সংশোধনী দিয়ে ওইটা একটা জায়গায় গিয়েছে। এই সমস্ত বিষয় আসলে একদম শেষেরও কোনো শেষ নাই, মানে দেখা যাচ্ছে আর কত আপনি ঐকমত্যের জন্য চেষ্টা চালাবেন। যতটুকু হয়েছে অতটুকুতেই আমি মনে করি আমাদের সবার স্বাক্ষর করা উচিত। কারো যদি সেটাতে স্বাক্ষরের আপত্তি থাকে, সেখানে তো একটা সুযোগ আছে নোট অফ ডিসেন্ট, কোনটাতে আপনার নোট অফ ডিসেন্ট আছে সেটা দিয়ে তো আপনি স্বাক্ষর করবেন। সুতরাং যেহেতু নোট অফ ডিসেন্টের একটা অপশন ছিল, সেটাও আমরা যারা যারা দিয়েছি, সুতরাং স্বাক্ষর না করার তো আর কোনো কারণ থাকতে পারে না। আর এরপরে আপনি যেটা বললেন, আর এরপরে কি প্রশ্ন করলেন আপনার? না, আমার এই দুটো বিষয় জানার ছিল। বিরতির পরে আমরা এই আলোচনাটা আসলে একটু বড় করে নেব। আমি একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে, তখন ফয়েজ আহমদের একটা কমেন্ট আমার এখন নেওয়া প্রয়োজন হয়ে উঠেছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। এই পর্যায়ে আবার আমরা যে বিরতির আগে যে আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরছি। ফয়েজ আহমদ, বিরতির মধ্যে আমরা কথা বলছিলাম, আপনি এই প্রসঙ্গে একটু কথা বলতে চেয়েছিলেন যে একেবারে শেষ পর্যায়ে এসে যখন আশরাফ আলী আকন বললেন যে সই করার বিষয়ে এখনো সিদ্ধান্তে তারা আসেননি, মানে সেটা মানে এটা কাম্য কিনা, মানে একেবারে শেষ পর্যায়ে এসে আবার ওনারা জামায়াত 5 দাবিতে দেশ জুড়ে বিক্ষোভে আছে, পিয়ার পদ্ধতি সহ যেগুলো ডিসেন্ট আছে, যদিও নোট অফ ডিসেন্ট আছে। এটা পরিষ্কার একটা বিষয় ওনাদের আলোচনাতেই এসেছে যে বলছেন যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আপনি যদি কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকে, ডিসেন্ট দিয়ে সেখানে সম্মতির তো একটা নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি স্বাক্ষরের তো একটা বিধান আছেই। আরেকটা হচ্ছে, এটা খুবই ট্রু, জুলাই সনদ আমাদের জাতির জন্য একটি
ঐতিহাসিক দলিল হতে যাচ্ছে, এটার ঐতিহাসিক গুরুত্ব অনেক হতে পারে। এটা সবগুলি রাজনৈতিক দলের যে ঐকান্তিক প্রয়াস তার একটা বিরাট আউটকাম আমি মনে করি। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, এই জুলাই সনদের বাহিরেও আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে রাজনৈতিক দলগুলির আরও নানান রকম দাবি থাকবে, কিন্তু যেগুলি জুলাই সনদের হয়ে যাওয়ার পরেও নানান দাবি আসবে, অতীতেও নানান দাবি ছিল। জুলাই সনদ একটা কালেকটিভ এফোর্ট, সেটার মতো করে হবে। এখন আশরাফ আলী ভাইদের ধরুন যেই দাবি, সেই দাবি এমন নয় যে জুলাই সনদ চলে গেলে ওনার দাবি শেষ, আর পূরণের কোনো জায়গা নেই, অথবা জুলাই সনদেই ওনার দাবি বাস্তবায়নের একমাত্র পথ, তাও নয়। সুতরাং জুলাই সনদে তো ওনাদের প্রচুর ইনপুট আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টি পিআর এর কথা বলছেন, তাই না? সুতরাং সেই জায়গায় ওনাদের যদি কোনো আপত্তি আছে, সেটার এক্সাম্পল কিন্তু এই জুলাই সনদেই আছে ইতিমধ্যে, যে অপরাপর পলিটিক্যাল পার্টিগুলি যাদের বিভিন্ন পয়েন্টে আপত্তি রয়েছে, তারা এটার সঙ্গে একমত নয়, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলি রাজনৈতিক দল এটার সঙ্গে একমত হয়েছে, তারা সেই জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট জানিয়ে রাখতে পারে। সুতরাং আমি মনে করি, আমার মনে হয় আকন ভাই এটা রেসপন্স করতে পারে যে আমাদের রাজনৈতিক দলগুলির দাবির জায়গাটা কি শুধুমাত্র এই সনদের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে কিনা, এই সনদ হয়ে যাওয়ার পরে ভবিষ্যতে আর রাজনীতিতে কোনো দাবি দেওয়া আসবে না, এরকম বাস্তবতা তো হবে না। অনেক দাবি আসতে পারে, পরিস্থিতির কারণে অনেক কিছুর উদ্ভব করতে পারে। সুতরাং আমার মনে হয় এটাকে সেভাবেই বিবেচনা করা উচিত। আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টি, আপনারা এতদিন ধরে যেই পরিশ্রম করেছেন এর পিছনে, সেটার একটা আউটকাম, কালেকটিভ এফোর্ট আপনারা যেটা দিয়েছেন, সেটা জাতি একটা সুন্দরভাবে একটা সবার সম্মতির ভিত্তিতে দেখতে চায়। সেখান থেকে নিশ্চয়ই আশরাফ আলী আকন ভাইদের দল সহ অন্যান্য দল জাতিকে হতাশ করবেন, অ্যাটলিস্ট এটা আমার বিশ্বাস। যে আমরা যদি এই প্রশ্ন নিয়ে শামসুজ্জামান দুদু আপনার মন্তব্য একটু ইনপুট দেবেন। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, এটা একটু জেনে নিয়ে তারপরে ওই প্রশ্নটা একটু ঢুকতে চাই। ফয়েজ সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে আমি ঠিক বুঝি নাই। হ্যাঁ, আমার বক্তব্যের প্রেক্ষিতে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। জি, ও আচ্ছা আচ্ছা। না, এখানে আমার কাছে মনে হয়েছে যে ফয়েজ সাহেব যে কথাটা এখন বললেন, সেটা তো খুব পরিষ্কার ভাবে বলেছেন যে এটা যদি কিছু দ্বিমত থাকেও নোট অফ ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করা যেতে পারে। অর্থাৎ দিনের পর দিন একটা বিষয় নিয়ে সকল রাজনৈতিক দল সবাই বসে এটা তৈরি করেছে এবং সবার সম্মতিতে এটা তৈরি হয়েছে। তারপরেও যদি এই বিষয়টি থাকে, আমার কাছে মনে হয়েছে এটা তো একটা জাতীয় সনদে একটা ঐতিহাসিক ঘটনা। আমরা এক সময় হয়তো থাকবো না, যেমন আমরা একসময় ছাত্র রাজনীতি যখন করতাম তখন 90 গণঅভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি। তার আগে ক্যাম্পাসে আমরা দীর্ঘ 9 বছর ধরে এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অন্যান্য ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে এবং তাকে আমরা একটা সময় বিদায় করেছি। ঠিক তেমনি এই যে শেখ হাসিনার মানে মর্মান্তিক ভয়ঙ্কর ফ্যাসিস্ট যে শাসন, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। গুম, আয়নাঘর, কি করে নাই মহিলা। স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয়েছে তারই প্রেক্ষিতে 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে মহাম্মাবিত করা এবং ঐতিহাসিক একটি মানে ইতিহাসে একটা জায়গায় রেখে দেওয়ার জন্য, তো আগামী দিন বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সবগুলো বিষয়ের সামনে কিন্তু জুলাই সনদ। এখানে আমার কাছে মনে হয়েছে এখনো যদি কোনো প্রশ্নের দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেটা নোট অফ ডিসেন্ট স্বাক্ষর না করার তো কিছু নেই। এটা আমার মনে হয় এটা পরিষ্কার। একই মুজিবুর রহমান মঞ্জু এবং আশরাফ আলী আকনের যদি কোনো মন্তব্য না থাকে, তাহলে আমি এই বিষয়টা একটু শেষ করতে চাই। মানে আমরা সব পরিষ্কার হয়েছে কিনা, কোনো জায়গায় কনফিউশন আছে কিনা। মুজিবুর রহমান মঞ্জু ভাইয়া, আপনি যদি একটা জিনিস হচ্ছে যে এটা তো একটা ঐতিহাসিক একটা দলিল, তাই না? আমি ফয়েজ আহমেদ যে কথাটা বলেছেন এটাকে রেফার করতে চাই। এই সনদের অনেক কিছুর সাথেও আমাদের দ্বিমত থাকতে পারে এবং স্বাক্ষর করার পরও আমরা বলতে পারবো যে আমি স্বাক্ষর করেছি এটা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে, কিন্তু কিছু কিছু বিষয়ে যদি আমার অবজারভেশন থাকে সেটাও আমি বলতে পারবো, কারণ আমাদের রাজনীতি তো এখানে শেষ হচ্ছে না। আরেকটা কথা যেটা জনাব আশরাফ আলী আকন বলেছেন, আমি এটা একটু ক্লারিফাই করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, ঐকমত্য কমিশনও ওই বিষয়গুলো এসেছে যেটার মধ্য দিয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। মানে ওনাদের কাছে মনে হয়েছে যে এই ইস্যুগুলোতে সবার ম্যাক্সিমাম লোকদের ঐকমত্য আছে। যেমন আমরা নিজেরাও কিন্তু লোয়ার হাউসে কিন্তু পিআর এর পক্ষে আমাদের যখন প্রথম ডায়লগ হয়েছিল সেখানে আমরা মত দিয়েছিলাম,
কিন্তু যখন নানা যুক্তিতর্ক আলাপ আলোচনায় আমরা দেখলাম যে লোয়ার হাউসে এই মুহূর্তে পিআর করাটা কঠিন, তখন কিন্তু আমরা কিছুটা আমাদের মতকে স্যাক্রিফাইস করে আমরা আপার হাউসে পিআর এর শর্তে রাজি হয়েছে যে ঠিক আছে আপার হাউসে পিআর হলে আমাদের আর লোয়ার হাউসে পিআর না হলেও চলবে। অর্থাৎ এই যে ঐকমত্যটা তৈরি হয়েছে সেটাকে নিয়ে কিন্তু মানে আমাদের যে ফাইনালি যে ঐকমত্য কমিশন ওই বিষয়গুলো সেখানে মানে সংযুক্ত করেছেন। তো ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতের যে যুক্তিটা ছিল যে আমরা তো ওইখানে বলেছি, এটা আসলো না কেন ঐকমত্য কমিশনে? তো ঐকমত্য কমিশন কিন্তু বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছে যে এখানে আমরা নিচে থেকে বাছাই করে যেগুলো তো জাতীয়ভাবে মানে আমাদের কাছে মনে হয়েছে একটা ঐকমত্যের জায়গায় যাওয়ার মতো সেগুলো এসেছে। যেমন ধরেন আপার হাউসে তো বিএনপি তো লোয়ার হাউস আপার হাউস কোনোটাতেই বিএনপি কিন্তু আমাদের ভোটের পিআর যেটা সেটা মানছে না, তারপরে তো তারা সেখানে এনেছে। তো যেহেতু মানে আপার হাউসের ব্যাপারে বেশিরভাগ দলই একমত, একেবারে আমার মনে হয় শুধুমাত্র বিএনপি আর দুই একটা দল ছাড়া বেশিরভাগ দলই কিন্তু আপার হাউসের ব্যাপারে একমত, সেজন্য এটা এনেছে। এবং বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে একটা মন্তব্য করেছেন, এটা একটু যদি পড়ি। তার ভাষায়, মান্না ভাই বলেছেন জনগণ কিছুই জানে না পিআর সম্পর্কে, যারা পিআরের পক্ষে তাদের দায়িত্ব হবে নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেটি নিয়ে এগোনো উচিত, তবে বাকিটা নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের জনগণ কি ২০-৩০টি রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়েছে যে তারা বসে বসে দেশের ভবিষ্যৎ ঠিক করবে? কে তারা? জনগণ তো এই কমিশনকে বা দলগুলোকে সেই দায়িত্ব দেয়নি। শেষ লাইনটা আমি আরেকবার পড়ি, জনগণ তো এই কমিশনকে বা দলগুলোকে সে দায়িত্ব দেয়নি। আমি ওই মিটিং এ ছিলাম। মূল কথাটা ছিল, কথাটা তো সত্য যে আমরা এই ৩০টা দল মিলিয়ে যে একটা সনদ তৈরি করছি এটাই তো এখানে শেষ না। এই জন্যই তো এখানে গণভোট নেওয়ার প্রশ্নটা আসছে যে আমাদের এই ৩০ দলের বাইরেও তো পাবলিক মানে এই দেশের নাগরিকেরা আছে, সুতরাং ওই নাগরিকদেরও যাতে এই সনদের ব্যাপারে আমরা তাদের ঐকমত্য নিতে পারি, সেজন্য কিন্তু শেষ মুহূর্তে আমাদের এই গণভোটের ব্যাপারে আমরা সবাই ঐকমত্য হয়েছি। গণভোটের ব্যাপারে কিন্তু প্রথম অনেকগুলো দলের আপত্তি ছিল। তো সুতরাং মানে খসরু ভাই যেটা বলেছেন যে কথাটা ঠিক, যে আমরা ৩০ দল একটা কিছু তৈরি করে ফেললেই তো এটা হয়ে গেল না। হ্যাঁ, মানে গণভোটের মধ্যে দিয়ে এটা সেটা তো হতেও যাচ্ছে, মানে একটা গণভোটের সিদ্ধান্ত তো হলো, মানে তার মানে জনগণের ম্যান্ডেটটাও নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া এর মধ্যে আছে। এটার মাধ্যমে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে নিচ্ছে। জি, আশরাফ আলী আকন, জনগণের ম্যান্ডেট তো নিয়ে নিচ্ছি, জনগণের পক্ষে জনগণের গণভোটে যাচ্ছেই, সেই জায়গায় যেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জনগণ যদি মেনে নেয় তাহলে তো আপনাদের দাবি এসেই যাচ্ছে। সেই জায়গায় সই করা না করার এটাতে আসলে এখনো আপনারা দোলাচলে কেন? জুলাই সনদ কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের বন্দোবস্তের দলিল না। জুলাই সনদ হলো দেশে আপামর জনসাধারণের একটি অভিপ্রায়। মানে এটা আমরা কিভাবে বুঝলাম? বলবো মানে সেটাই, সেই জন্য তাহলে আর গণভোটে যেতে হচ্ছে কেন? না, গণভোটে যেতে হচ্ছে জনগণের এই মতামতটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। না, শুধু কি আইনি ভিত্তি দেয়া, নাকি রাষ্ট্রের মালিক হিসেবে জনগণের কাছ থেকে জেনে নেয়া যে আমি এই চেঞ্জটা করতে যাচ্ছি, তুমি এই চেঞ্জে রাজি আছো কিনা? হ্যাঁ, এটাই তো আমরা চাচ্ছি যে ৫৩ বছরের মধ্যে যে ধারায় নির্বাচন হয়ে আসছে তাতে শতভাগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, এবং সবসময় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত হয়েছে, তারাই ক্ষমতায় গিয়েছে, সংখ্যা গরিষ্ঠ মানুষের উপরে তারা বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করেছে, এবং একটা সুষ্ঠু সঠিক নির্বাচন কখনই হয় নাই। দুইটা আমলে নির্বাচন হয়েছিল ৯১ সালে এবং ৯৬ সালে। মোটামুটি ৯১ সালে নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ বলছিল এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ৯৩ সালের নির্বাচনে বিএনপি বলছিল একটি স্থূল কারচুপি হয়েছে। এবং শুধু তাই না, এরা সংসদে যখন গেল মাসের পর মাস, এটা তো একটা আলোচনা আছে আশরাফ আলী আকন, যে পিআর দিলে, পিআরে যদি নির্বাচন হয়, পিআরে আওয়ামী লীগ যদি ১০% ভোট পেয়ে যায়, ১০% ভোট যদি আওয়ামী লীগ পেয়ে যায় তাহলে তো তাকেও ৩০টা আসন দিয়ে দিতে হবে। তো আওয়ামী লীগকে কেউ বলছেন, কোন বিশ্লেষক, যে এটা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার বন্দোবস্ত। একটা অহেতুক কতগুলা পেশাল বলা হয়, তাকে পেশাল। এই জন্য পেশাল বলি কেন বলেন তো, যে আপনি জানেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগের দেখে কোনো নামেই ইলেকশন করতে পারবে না, স্বতন্ত্র নামে করে, যদি স্বতন্ত্র নামে যদি সে নির্বাচন করে, স্বতন্ত্র
তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, 14 দল নিষিদ্ধ হবে। হলো, সব নিষিদ্ধ করে দেন আপনি, সব নিষিদ্ধ করে দিলে তাহলে আপনি ইনক্লুসিভ ইলেকশনটা করবেন কি করে? এই মানুষগুলোকে নির্বাচনের বাইরে রেখে, এই মানুষগুলোকে নির্বাচনের বাইরে রাখার অধিকারটাই বা কিভাবে? আওয়ামী লীগ তো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগের মতো এই অভিশপ্ত দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এইটা হলো ঐক্যমত্য কমিশনের, এইটা হলো জনগণের অভিপ্রায়। মানে এটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে যে আওয়ামী লীগকে বা ওই জাতীয় পার্টিকে বা এই দলকে বা সেই দলকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না? এটা কে ঠিক করবে? হ্যাঁ, এটা সমস্ত দল আমরা ঐক্যমত্য হয়েছি। এই যে আপনার আপনি ঐক্যমত্য হলে তো হবে না ভাই, এর বাইরেও তো মানুষ আছে। নুরুর উপরে যখন হামলা হলো, নুরুর উপরে হামলা হওয়ার পরে 40টা দল, সেখানে বিএনপিও ছিল, বিএনপি থেকে শুরু করে সকল দলের প্রতিনিধি ছিল। সেখানে পরিষ্কার আমাদের যৌথ দাবি যে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তাদের দোসর 14 দল, এরা এই দেশে রাজনীতি করার নৈতিক দায়িত্ব মানে অধিকারটা হারিয়ে ফেলছে। একটা খুনি, একটা টাকা পাচারকারী, আয়নাগর সৃষ্টিকারী, এই ধরনের কোন দল, এরা অভিশপ্ত, এরা জনগণের সাথে প্রতারণা করছে বারবার। এই প্রতারক দল দেশে রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু যৌথভাবে 40টা দল সেখানে। কিন্তু বিএনপি তো বলছে যে আইনিভাবে নিষিদ্ধ করতে হবে। এখন আইনিভাবে তো নিষিদ্ধ হয়নি তারা। আইনিভাবে করুক, সাংবিধানিক ভাবে করুক, কিন্তু এরা অভিশপ্ত জনগণ অভিপ্রায় আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। ওরা যত সংবিধান করুক, সংবিধান ধুয়ে দিয়ে কি পানি খাবো আমি? যে সংবিধানে কাটা ছেঁড়ার দলিল, বারবার সংবিধান যারা ক্ষমতায় যায় তাদের স্বার্থে সংবিধান পরিবর্তন করে নিজেদের আখের কুশনের একটা দলিল তৈরি করে তারা এই সংবিধানকে। এই সংবিধান দিয়ে আমি কি করব বলে? যে সংবিধান ভোট ডাকাতি বন্ধ করতে পারে না, মন্ত্রী এমপির চুরি ডাকাতি বন্ধ করতে পারে না, টাকা পাচার বন্ধ করতে পারে না, নির্মম হায়নাগর বন্ধ করতে পারে না। এই সংবিধান দিয়ে আমি কি করব? এই সংবিধানের মৌলিক পরিবর্তন করার জন্যই তো জুলাই সনদ হয়েছে। এই জুলাই সনদ এটা সঠিকভাবে কার্যকর করার জন্য আমরা একটা গণভোটে দাবি করেছিলাম অনেক আগে, প্রথম শুরু থেকে। কিছু দল এই জুলাই গণভোট মানে নাই, এখন তারা গণভোট মানার একটা অঙ্গীকার করেছে। এখানেও একটা জটিলতা আছে, সেখানে হলো কিছু দল চায় নির্বাচনের দিনে গণভোট, আর আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে, শিডিউল ঘোষণার আগেই গণভোট চাই। কারণ গণভোটটাও একটা উৎসবমুখর পরিবেশ হবে, আর নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবর্তন হবে। একই দিনে যদি আপনার জাতীয় সংসদ নির্বাচন হয় এবং গণভোট হয়, এটা একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ নির্বাচন কমিশন যে আপনার সেন্টারগুলি তারা লিস্ট করেছে, সেখানে বলেছে একজন ভোটারকে ভোট দিতে কত মিনিট সময় লাগবে, সেই আলোকে কিন্তু তারা 5000 ভোট, 4000 ভোট যেখানে থাকে সেখানে কয়টা বুথ লাগবে এটা কিন্তু তারা নির্ধারণ করছে। যখনই আরেকটা বেলাও লাগবে, তখন ওই সময়টার মধ্যে কিন্তু ভোট শেষ হবে না। যে ভোট সরকার 5টার মধ্যে একই দিনে। ফয়েজ আহমদ আপনাকে একটা প্রশ্ন করেছেন, স্থানীয় সরকার নির্বাচনে যে 3 ব্যালটে ভোট হয়, সেই 3টি ব্যালট থাকে। ধরেন মেয়র ইলেকশন, মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সেটা তো হয়। হ্যাঁ, ওই তো সংরক্ষিত। এইগুলাও অনেক পুরানো কথা। 3টা ব্যালটই হয়, এটা জনগণ জানে। একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা ওইভাবেই কিন্তু সময় নির্ধারণ করা হয়, সবাই জানে। কিন্তু এখানে আপনার এই যে গণভোটের যে বিষয়গুলো, কতগুলা বিশাল অনেকগুলা বিষয়, এইগুলো একটা জনগণ পড়ে দেখে হা না ভা না নাতে ভোট দেবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কাজে ওই যে 3টা ব্যালটে ভোট দেয়, আগেভাগেই তাদের প্রস্তুত থাকে যে চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা আসন এখানে থাকে তারা। কিন্তু এইটার ওইটা তো একদিনই না, এটা তো অনেক পুরানো কথা। মাহবুব হাসান, আমি একটু কথা বলতে চাই। জি, এখানে এই অহেতুক বিতর্কটার প্রয়োজন নেই, কারণ আমরা এই বিতর্কগুলো করে ফেলেছেন। সুবিধা অসুবিধার বিষয়গুলো আমি আপনাকেই বললাম যে সুবিধা অসুবিধার আলোচনাগুলো আমাদের হয়ে গেছে, এবং সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে। সেজন্য আমরা বলেছি এটা এখন আর আলোচনার দরকার নাই। এটা ফাইনালি আমাদের ঐকমত্য কমিশনের সুপারিশে সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। এটাই আমাদের এখনকার অবস্থান হওয়া উচিত। আর দ্বিতীয় যে কথাটা আপনি নিজেই বলেছেন যে দেখেন কোন পদ্ধতিতে ভোট হলে, পিআর হলে আওয়ামী লীগ চলে আসবে, পিআর হলে আজকে আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং আমি যে মিটিং এ ছিলাম সেখানে অনেকে অনেক যুক্তি দিয়েছেন। কেউ বলেছেন পিআর হলে হিন্দু কমিউনিটি বা বৌদ্ধ কমিউনিটি ওনারা প্রত্যেকে আলাদা আলাদা দল করবেন। তো ভাই, আপনি তো কোনো কমিউনিটির অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য কোনো পদ্ধতি তৈরি করতে পারেন না। আজকে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, তো
তখন যে কোনো বাংলাদেশের 53টা দল আছে, যে কোনো একটা দলের ব্যানারে আওয়ামী লীগ তার ভোট কনসেন্ট্রেট করতে পারে। আপনি তো 14 দলকে না হয় নিষিদ্ধ করলেন বা ভোট করতে দিলেন না, এর বাইরে তো আরো দল আছে। সুতরাং এটা কোনো যুক্তি হতে পারে না। আমাদের যুক্তি হওয়া উচিত যে পিআর এখন আমাদের জন্য কতটুকু প্রযোজ্য। আমরা তো এই জন্যই বললাম যে এই আলোচনাটা আমাদের ভবিষ্যতে আমাদের ভোটারদেরকে আস্তে আস্তে তাদেরকে শিক্ষিত করে তুলবে। কারণ আমরা এখানে যত কথাই বলছি সেটার পক্ষে কোনো কিন্তু দলিল নাই। যেমন মাহমুদুর রহমান মান্না বলেছেন যে উনি বহু লোককে জিজ্ঞেস করেছেন যে তারা পিআর বোঝে না, ঠিক আছে। অথচ দেখেন আমাদের দেশে কিন্তু পিআর চালু আছে। আমাদের যে সংসদে যে 50টা আসনে সংরক্ষিত মহিলা দেওয়া হয়, এটা কিন্তু পিআর এর ভিত্তিতে দেওয়া হয়। এগুলো কিন্তু আসনের ভিত্তিতে পিআর হয়। এবং এর বাইরে ধরেন এখন যে আমরা উচ্চকক্ষে যে 100 আসনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু পিআরই হচ্ছে, সেটা সিটের পিআর। তো পিআর বুঝে না বিষয়টা তা না। আমরা যদি এই ভোটের পিআরটাকেই আমরা আরো পপুলার করা, এটার সুবিধা যেমনি আছে অনেকগুলো অসুবিধাও আজকে আলোচনা হচ্ছে। তো কারণ আমাদের লোকেরা প্রার্থী দিয়ে ভোট দিতে ইচ্ছুক, প্রার্থী দিয়ে ভোট দেওয়ার চিনে। সবচেয়ে বড় কথা যে কথাটা আমি আজকে সেখানে বলেছি যে আমাদের দেশে যেখানে আগের রাতে ভোট হয়ে যায়, যেখানে ভোট কেন্দ্র দখল হয়, তো ভোট কেন্দ্র দখল করলে তো একজন তো সে তো পুরা সিলগুলা তার ওই মার্কার পক্ষে মারবে, তাহলে পিআরে তো সে 98 ভাগ ভোট পেয়ে যাবে। তো সুতরাং আমাদের ভোটের বিহেভিয়ার চেঞ্জ না করতে পারলে, কালচার চেঞ্জ করতে না পারলে, সিস্টেম আমরা যেটাই করি, ধরেন পিআর এর ভিত্তিতে যদি আমরা নিম্নকক্ষেও ভোট করি কিন্তু সেই ভোটটা যদি আগের রাতে হয়ে যায় বা সেটা যদি কেন্দ্র দখলের ভোট হয়, তাহলে কি পিআর এর যেই সেন্সটা আমরা মানে যে বেনিফিটটা সেটাকে আমরা পাবো? সেটা তো আমরা পাবো না। আমরা তো এখনো আশঙ্কায় আছি যে এবারের নির্বাচন, ভোট কেন্দ্র দখলের নির্বাচনটা আমরা বন্ধ করতে পারবো কিনা। এখনো তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন প্রার্থীরা বা নেতারা বলছেন যে এখানে মানে যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে না, কেউ না বলছেন যে এখানে শুধু এই মার্কারে ভোট দিতে হবে। এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা তো এখনো আমরা শুনছি, তাই না? সো সেখান থেকে আশঙ্কাটা তৈরি হচ্ছে। একটা বিরতি নেব। আমরা বলছি বিরতি থেকে আমি শুধু পদ্ধতি পরিবর্তন করলে হবে না, আমাদের কালচার পরিবর্তন করা শিখতে হবে। জি, মানে একটা বিরতিতে যাব। বিরতির থেকে ফিরে আমি একটু শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন গাজীপুরে যে কিছু উপদেষ্টা একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন, তিনি অভিযোগ করেছেন। মানে এটা তাহলে কি বিএনপি নিরপেক্ষ সরকারের কোনো ইঙ্গিত দিচ্ছে বা এরকম দাবি সামনে তুলবে? এই উত্তরটা নেব একটা ছোট্ট বিরতির পরে। একাত্তর জার্নালে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এই পর্যায়ে দেখে নিতে চাই আগামীকাল যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে একটু দেখে নিই। শুরুতে আমাদের সময়, পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে। বণিক বার্তা, সেনা সদর দপ্তরের ব্রিফিং, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে। দৈনিক ইনকিলাব, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল, টার্গেট এবার সেনাবাহিনী, প্রশ্নবোধক সঙ্গে আইসিটির চার্জশিট হওয়া 15 সেনা কর্মকর্তা হেফাজতে, এই খবরটিও আছে। দৈনিক জনকণ্ঠ, পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে, সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। সংবাদ প্রতিদিন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে, সেনা সদর। ডেইলি অবজারভার, 15 আর্মি অফিসার্স উইথ ওয়ারেন্টস ইন কাস্টাডি, আর্মি। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ফান্ড ফিস্কো ক্রিপলস মস্ক এডুকেশন স্কিম। এই ছিল আগামীকাল যে পত্রিকাগুলো হাতে আসবে সেগুলোর শিরোনাম দেখে নিচ্ছিলাম। আমরা যে আলোচনায় ছিলাম, শামসুজ্জামান দুদুকে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে। আমি যদি প্রশ্নটা আরেকবার করি, কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছে এমন অভিযোগ এনে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি ভবিষ্যতে নিরপেক্ষ সরকারের কোনো দাবি সংযুক্ত করতে যাচ্ছেন কিনা? এখনো পর্যন্ত এই ভাবনাটা আমাদের দলের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়। ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্বন্ধে, এই সরকার দিয়ে আগামী নির্বাচন আমরা সম্পন্ন করার চিন্তা ভাবনা রাখি
তবে সরকারের যদি কিছু ত্রুটি থাকে বা লাইনের বাইরে যাওয়ার চিন্তা থাকে বা কেউ যায়, সেসব টুকটাক বিষয়গুলো তো তাদের যাতে সংশোধিত একটি অবস্থা তৈরি হয় সেই বিবেচনা থেকে তো হয়তো মহাসচিব এই কথা বলেছে। আর এটাও তো সত্য যে একটি তরুণদের দল, তাদের সঙ্গে যিনি এখন প্রধান হিসাবে আছেন তিনিও সদস্য ছিলেন উপদেষ্টা পরিষদে, তো তিনি বলেছেন আরো দুজন যে সদস্য আছে ছাত্রদের সদস্য, তারাও বলেছে যে নির্বাচনের আগে আগেই তারা পদত্যাগ করে তাদের পছন্দের দলে, সুনির্দিষ্টভাবে বলেননি কোন দলে যাবেন, পছন্দের দলে যাবেন। অনেকে ধারণা করে হয়তো বা নবগঠিত দলেই তারা যাবেন। আমার প্রশ্ন সেটা না, এই সরকারকে দিয়ে যদি একটি ভালো গ্রহণযোগ্য স্বচ্ছ একেবারে পরিষ্কার নির্বাচন করতে হয় তাহলে সরকারকে সতর্ক হতে, এই মেসেজটাই বিএনপি মহাসচিব দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। জি, ফয়েজ আহমদ, আরেকটি খবরে একটু নজর দিই। সবগুলো টেলিভিশন চ্যানেল এবং পত্রিকার হেডলাইন্স যেগুলো দেখলাম সেখানে আছে পরোয়ানা থাকা 15 সেনা কর্মকর্তা হেফাজতে, একজন লাপাত্তা। এই খবরটি খুবই চাঞ্চল্য তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায়। কখনো এরকমটা আসলে দেখা যায়নি যে সেনাবাহিনীর কোনো অফিসার যারা কর্মরত আছেন তাদের বিচার আসলে সাধারণ আদালতে মানে এই ফৌজদারি দণ্ডবিধিতে হতে এর আগে সেরকম দেখা যায়নি। সেই জায়গায় এটা নিয়ে অনেকের টেনশন ছিল, অনেক মন্তব্য অনেকের ছিল। সেই জায়গায় আসলে কি মন্তব্য শেষ পর্যন্ত? না, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যারা সার্ভিসে আছেন তাদেরকেও কোনো অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের বিচার সাধারণ বা এই সিভিল কোর্টে হতে দেখা যায়নি, এটা মনে হয় পুরোপুরি ঠিক নয়। আপনি যদি নারায়ণগঞ্জের ওই যে 7 খুন মামলার যে আসামি, উনি আর্মি অফিসার ছিলেন, সো এখানে যেই অফিসারদের বিষয়ে আমি অত্যন্ত চিন্তার বিষয় যেটা বা আমাদের ভাবনার একটা নতুন কারণ হচ্ছে, আজকে যদি আপনি খেয়াল করেন যে এখন আপনার শোতেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি, কখন কথা বলছি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে যে তাদের সার্ভিসে থাকা 16 জনের মধ্যে 15 জনকে তারা হেফাজতে নিয়েছেন। তার মানে আপনি একটা খেয়াল করুন জিনিসটা, বাংলাদেশ সেনাবাহিনী মধ্যে যেই মানুষগুলি ভয়াবহতম অপরাধে জড়িয়ে পড়েছে সেই মানুষদেরকে কিন্তু বাহিনী হিসেবে পুরো বাহিনী ওন করার কোনো কারণ নেই। যেই মানুষটা এই বাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশকে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়ে, যাকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বলার সময় আমরা সবসময় দেশপ্রেমিক বলি, কেন বলি? কারণ হচ্ছে আমরা যখন ঘুমাই আমরা নিশ্চিত থাকি যে আমাদের সেনাবাহিনী জেগে আছে, তাই তো? তো সেই সেনাবাহিনীকে যখন কলঙ্কিত করে ফেলে কিছু মানুষ, পুরো বাহিনীর এত সদস্যরা তো এই কলঙ্কের দায় নিজেদের গাড়ি নেবেন না, বাহিনী তো এই জন্য পুরো দায়ী হয়ে পড়ে না। সুতরাং বাহিনী কিন্তু তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা ঠিকই দেখিয়েছে। বাহিনী তাদেরকে ইতিমধ্যে হেফাজত, ইভেন এও বলেছে যে তারা এখনো পরোয়ানা হাতে পায়নি, তার আগেই তারা ব্যবস্থা নিয়েছে সংবাদ মাধ্যম দেখে, যেহেতু আদালতের নির্দেশনা এসেছে তাই। একজন পালিয়েছে বা একজনকে সে বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে। আর অপর অফিসার যারা আছে আর্মিতে ছিলেন তারা এখন যেহেতু বাহিনীতে নাই সেটা অন্য ব্যবস্থা। কিন্তু আপনি খেয়াল করুন যে এই বিষয়টা নিয়ে আমাদের মুখ খুলতে, আলোচনা করতে আমাদের সময় নিতে হয়েছে আর্মি যখন রেসপন্স করেছে এটা নিয়ে, তারপর আদালত যখন পরোয়ানা জারি করেছে, তারপরে বাংলাদেশে গণমাধ্যমে বা রাজনৈতিক পরিসরে সমাজে যেভাবে এটা আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, এই ভয়াবহতম অপরাধ নিয়ে যে ধরনের রেসপন্স আমরা প্রত্যাশা করি নাগরিকদের কাছ থেকে, অন্তত একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম রেসপন্স আসেনি। তবুও দেরি হলেও আমরা এখন রেসপন্স দেখছি। টকশোতে এখন আপনি কথা বলছেন, আমরা রাজনৈতিক দলগুলির স্টেটমেন্ট দেখতে শুরু করেছি, এটা অত্যন্ত ইতিবাচক দিক। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের বাহিনী, আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের পুলিশ ফোর্স বলেন, আমাদের র্যাব বলেন, আমাদের যে কোনো বাহিনী, আমরা ওই জায়গায় আর ফিরে যেতে দিতে চাই না যেই জায়গায় ফিরে গেলে নাগরিকরা এই বাহিনীগুলিকে ভয় পায়। নাগরিকরা মনে করে যে সময় যে কোনো সময় আমাকে তুলে নিয়ে শুধুমাত্র ভিন্ন মতের কারণে গুম করে ফেলা হতে পারে, মাসের পর মাস, বছরের পর বছর। সুতরাং আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আমরা একটি ডকুমেন্টারি রিলিজ করেছিলাম 2-3 দিন আগে। সেখানে গুমের শিকার হয়েছেন এরকম কিছু মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন।
যে সমস্ত গান বাজিয়ে গোপন বন্দিশালায় বন্দীদেরকে নির্যাতন করা হতো, সে যাদের মধ্যে যারা এখন ফিরে এসেছেন তারা এখন ওই গান শুনতে পারেন না, নিতে পারেন না, ভয় পান। ওই বন্দিশালায় লাক্স সাবান ছিল, সেই সাবানের স্মেল এখনো নাকে লাগলে ভয় লাগে তাদের। এই যে এক ভয়াবহতম জীবন তাদেরকে উপহার দিয়েছে আমাদের বাহিনীগুলির সদস্যরা, এর দায় তো বাহিনীর নয়, এর দায় হচ্ছে একটি অপরাজনৈতিক ব্যবস্থার ফলে। যে কারণে আমি প্রায় বলি আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল বলতে পারি না। আপনি দেখুন এই যে এখানে 3 জন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এর কোনো একজনের দলও যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সেটা কি রাজনৈতিক দল হবে? তাদের তো অভিপ্রায়, তাদের ইচ্ছা হচ্ছে নাগরিকদের জন্য কাজ করা, নাগরিকদের সেবায় কাজ করা। সে যখন নাগরিককে বেআইনিভাবে হত্যার জন্য, বেআইনিভাবে গুম রাখার জন্য কাজ করে, তাকে আপনি রাজনৈতিক দল কেন বলবেন? জি জি, খুবই পরিষ্কার। আশরাফ আলী আকন, আপনার একটা মন্তব্য এখানে ছোট করে নিব, সঙ্গে আমার একটা প্রশ্ন আছে যে নির্বাচন সিইসি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার আজকে, যে আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই। তিনি তার নির্বাচন কর্মকর্তাদেরকে বলেছেন যে যেটা আপনার দায়িত্ব আছে সেটা সর্বোচ্চ প্রয়োগ করবেন, কোথাও কোনো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন বন্ধ করে দেবেন। সেই জায়গায় আপনি আশ্বস্ত কিনা? আশরাফ আলী আকন। নির্বাচন কমিশন যা কথা বলে তার বাস্তবায়ন কতটুকু করতে পারবে আমরা সন্দিহান তার ব্যাপারে। এখন পর্যন্ত একটা লেভেল প্লেইং ফিল্ড উনি তৈরি করতে পারেন। আজকে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচনটা হইল, সেই নির্বাচনে সেখানে সকল 100-এ 100 মানুষ শিক্ষিত, রিটার্নিং অফিসার শিক্ষিত, প্রিজাইডিং অফিসার শিক্ষিত, তারপর যারা ভোটার তারা শিক্ষিত, সিসি ক্যামেরা, হাজার হাজার সিসি ক্যামেরা সেখানে, হাজার হাজার পুলিশ সেখানে। সেই নির্বাচনটাকে কিভাবে তারা করলো, এটা তো জনমনে প্রশ্ন যে এত একটা সুন্দর জায়গায়, এত প্রোটেকশনের মধ্যে সেই নির্বাচনটা অনেকটাই বিতর্কিতভাবে এখনো একটা দল তারা মানতেই পারে না। কোথায় ব্যালট ছাপা হইলো, কত ব্যালট ছাপা হইলো, এখনই নিয়ে সন্দেহা। কাজে একটা এত উন্নতটা না, এখন না করে নাই, কিন্তু ক্যামেরা, প্রিজাইডিং, পোলিং এরাই তো ছিল সেখানে। না, কিন্তু সেটা বলা হচ্ছে যে তারা তো দীর্ঘদিন ধরে 25 বছর ধরে ইলেকশন হয় না, এরকম একটা ইলেকশন, এই ধরনের ইলেকশন কন্ডাক্ট করার অভিজ্ঞতাও তাদের ছিল না। সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট বা ভিন্ন আলাপ। জাতীয় নির্বাচনের জায়গায় মানে ওটা দেখে আপনার এটা সঙ্গে কিভাবে রিলেট করছেন? নির্বাচন হয়েছে, নুরু ভিপি হয়েছে না, সেই ভিপিটা কিভাবে হইল, নুরু সেখানে কিভাবে তাকে হেনস্থা করা হইল, এবং সেই ব্যালটগুলি কিভাবে ক্ষমতাসীনদের অঙ্গ সংগঠন ছাত্র লীগের পক্ষে নিয়ে গেল। এটা তো আমরা দেখছি যে ক্ষমতায় যারা থাকে তারা কিভাবে আপনার নির্বাচনকে কলুষিত করে, নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে নিয়ে যায়। আজকে যদি এই যে প্রধান নির্বাচন কমিশন, উনি আজকের সব জায়গায় যে মব সৃষ্টি হচ্ছে, এখনই যে মনে করেন নির্বাচনের আগেই একটা বৃহৎ দলের নেতারা নিজেদের মধ্যে প্রায় 150-র উপরে লোক নিহত হইল। নির্বাচনে যখন শিডিউল ঘোষণা হবে এবং যখন প্রার্থী 10 জন প্রার্থীর মধ্যে একজনের নাম ঘোষণা হবে, সেইখানেই তো কিয়ামত শুরু হয়ে যাবে। কাজে সেই ভোটের আগে এবং এমন একটা জঘন্যতম পরিবেশ তৈরি হবে, সাধারণ মানুষ তো ভোট কেন্দ্রে যাইতে ভয় পাবে। কারণ নির্বাচনের আগেই যে মব তারা তৈরি করতেছে, নিজেরা মারামারি করতেছে, শিডিউল ঘোষণার পরে আরো বাড়বে, আরো খুনাখুনি বাড়বে, এটাই জনগণ মনে করে। যে কাজী রাজনীতিতে যদি কোনো নীতি নৈতিকতা না থাকে, কোনো চরিত্র না থাকে এবং মৌলিক কোনো সংস্কার না থাকে, সেই সেকেলে পদ্ধতি আপনার ধারণ করে ভালো নির্বাচন আশা করা যায় না। ইতিমধ্যে সেনাবাহিনী বলেছে আমরা যথার্থ ভূমিকা পালন করব। এর আগেও তো সেনাবাহিনী ছিল, এর আগেও তো বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ছিল। আমরা যখন আপনি আশ্বস্ত হতে পারছেন না মুজিবুর রহমান মঞ্জু, এখন কারণ দীর্ঘদিনের যে একটা নির্বাচনী প্রহসন, জনগণের সাথে প্রহসন এবং একটা গোষ্ঠীকে এই যে দলগুলি তাকে তার হাতে ক্ষমতা দিয়ে যায়। আজকে দেখেন 2028-তে নির্বাচনটা হলো। থ্যাংক ইউ আশরাফ আলী আকন, আপনার কাছে সময় পেলে আরেকবার একটু আসবো। মুজিবুর রহমান মঞ্জু, ছোট করে যদি মন্তব্য করেন। আশরাফ আলী আকন আশ্বস্ত হতে পারছেন না একেবারেই, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কনসার্ন আছে, সঙ্গে উনি অনেক উদাহরণ টেনেছেন। নির্বাচন কমিশনকে অ্যাপারেন্টলি যেভাবে আরো শক্তিশালী এবং মজবুত থাকা দরকার, সে জায়গায় কিছুটা ঘাটতি আছে, এটার কোনো সন্দেহ নাই।
আমরা এর কারণও আছে। আমরা যখন নির্বাচন কমিশনারের সাথে, চিফ ইলেকশন কমিশনের সাথে কথা বলতে গেলাম, তখন উনি বলেছেন ওনার যেই বাহিনী আছে, মানে ওনার যে কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে দীর্ঘ 15 বছর ধরে এই ধরনের ইলেকশন আয়োজনের কোনো অভিজ্ঞতা নাই। তারা সবসময় দখল, তারপরে ম্যানিপুলেটেড ইলেকশনের অভিজ্ঞতা তাদের আছে। ফলে এখানে কিন্তু তারা কোনো সুযোগটা পায় না। আমরা চেয়েছিলাম যে এই নির্বাচন কমিশন যদি একটা স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে পারতেন, তাহলে তাদের একটা অভিজ্ঞতা হতো এবং কিছুটা ট্রায়াল এন্ড এরর বেসিসে তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারতো। না, আপনারা কি এই যে দলগুলো যে বসলেন এতদিন ধরে, এখন সনদ সইয়ের অপেক্ষায়, আপনারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য ওখানে আলোচনা করেছিলেন? নির্বাচন কমিশনকে শক্তিশালী করার সব ধরনের আইন এবং ব্যবস্থা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই যে উনি নিজেও বলেছেন ইলেকশন বন্ধ করে দিবেন, কোথাও গন্ডগোল হলে মানে এটাকে থামাবেন ইত্যাদি। কিন্তু যেমন আমি আপনাকে একটা কথা বলি, উনি একটা কথা বলেছেন যে আমি কি সবাইকে লাল কার্ড দেখাবো নাকি। আমি কিন্তু ওনাকে বলেছি যে হ্যাঁ, আপনি সবাইকে লাল কার্ড দেখাবেন, এবং একটা উদাহরণও দিয়েছি যে সান্টিয়াগোতে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, সান্টিয়াগো ম্যাচ নামে যেটা পরিচিত, এটা সম্ভবত 1998 সালে। সেখানে রেফারি কিন্তু ওই 22 জনকে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দিয়েছেন। অর্থাৎ চিফ ইলেকশন কমিশনকে এই ধরনের গার্ডস রাখতে হবে। ওনার টোন যদি নরম থাকে বা ওনার কার্যক্রম যদি দুর্বল থাকে, তাহলে এটা কিন্তু হবে না। কারণ এবারের ইলেকশনে কিন্তু অ্যাকচুয়ালি চিফ ইলেকশন কমিশন হয়ে যাবেন কেয়ারটেকারের প্রধান যখন ইলেকশনের মানে আপনার ঘোষণা হবে। তো এটা আমরা অনুরোধ করবো ইলেকশন কমিশনকে যে আপনাদেরকে আরো মজবুত, শক্তিশালী হতে হবে। এবং এক্স্যাক্টলি, আপনাকে এখানে একটু থামাতে হচ্ছে। শামসুজ্জামান দুদু, আপনার কমেন্ট নিয়ে আমি এই আলোচনাটা শেষ করতে চাই। একটু ছোট করে যদি নির্বাচন সেনাবাহিনীর বিচারের বিষয় নিয়ে একটু কথা বলতে চেয়েছি। জি, যদি 30 সেকেন্ডসে সম্ভব হয় তাহলে আমি দিতে পারি আপনাকে। না, আমি বলছি যে এবারের ঘটনাটা এটা এক্সেপশনাল ঘটনা। এটা সেনাবাহিনীর ভেতরকার কোনো অপরাধ না যেটা আর্মি ট্রাইব্যুনালে হবে বা আর্মি রুলে হবে। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচার। এটা এই ধরনের বিচার করার এখতিয়ার বা ক্ষমতা আমাদের সেনা শাসনে বা সেনাবাহিনীর যেই মার্শাল ল বা তাদের যে রুল আছে সেটাতে নাই। আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করেন, 15ই আগস্ট 1975-এ যারা এই হত্যা মানে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এরা সবাই কিন্তু সার্ভিং মিলিটারি অফিসার ছিলেন। তো তাদের বিচারটা কোথায় হয়েছে? তাদের বিচারটা কিন্তু ফৌজদারি আদালতে হয়েছে। জি, তো সুতরাং এটা এক্সেপশনাল বিষয়টা এক্সেপশনালি ডিল করতে হবে। সুতরাং এটা কিন্তু আমাদের মানে আজকে সেনা সদরের বক্তব্যের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে। জি, খুবই ভালো, ক্লিয়ার হয়ে গেল। শামসুজ্জামান দুদু, ব্যাপারে বলবো। জি, আপনি নির্বাচন কমিশনার যে বলেছেন যে আমি একটু আশরাফ ভাইয়ের প্রসঙ্গে বলি যে আশরাফ ভাই যেটা বললেন ওনার মতো করে, আমার কেন জানি মনে হচ্ছে যে হাসিনা রিজমের ঘটনা আর এখনকার ঘটনা এক করে দেখার মতো একটা ব্যাপার আছে। তখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, তখনকার অবস্থা আর এখন একটা কেয়ারটেকার, অর্থাৎ মানে 24-এর গণঅভ্যুত্থানের পরের ঘটনা একরকম না। হাসিনা যা করতে পারতো এখন ডক্টর ইউনূস সেটা করবে, এটা আমার কাছে মনে হয় না, বা অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবে, এটা আমার কাছে মনে হয় না। সেই কারণে এত অবিশ্বাস নিয়ে যদি প্রতি মুহূর্ত থাকতে হয় তাহলে তো খুব কঠিন ব্যাপার। মানে কোনো কিছুতে তো কোনো কিছু দাঁড়াবে না। বরঞ্চ এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনীও তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছে। সম্মিলিতভাবে যদি উদ্যোগী হয়ে, যেমন যদি নির্বাচন কমিশনের কিছু ত্রুটি বিচ্যুতি বা মনে হয় যে এই জিনিসগুলো ঠিক নেই, তাহলে সেটাও ঠিক করে নিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এছাড়া কোনো পথ আছে এটা আমার কাছে মনে হয়। জি জি, অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মুজিবুর রহমান মঞ্জু এবং আশরাফ আলী আকন, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। ফিরে এসে গাজার মানুষ কিভাবে ফিরে আসছে এবং তাদের আসলে এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে তাদের যে বাস্তুচ্যুত হয়েছিলেন তারা আবার নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন, সেটা কতটা সাস্টেইন করবে সেটা নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন, এটা নিয়ে একটু কথা বলবো। ফিরে আসছে, সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে কথা বলতে চাই, বিরতির আগে যেমন বলছিলাম
ফিলিস্তিনের গাজায় টানা 2 বছর ধরে ইসরায়েলের নৃশংসতার পরে অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং সেই যুদ্ধবিরতি অনুযায়ী, চুক্তি অনুযায়ী সেনা সরিয়ে নেওয়ার কথা আছে ইসরায়েলি বাহিনীর। যুদ্ধবিরতির খবরে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এটা নিয়ে কথা বলবো। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক, তাকে একটু যুক্ত করে নেব। জি, মেজর আশরাফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা খবরে যেটা দেখছিলাম যে অনেকেই বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, আবার এর মধ্যে হামলার খবরও এসেছে। কতটুকু আসলে আশাবাদী হওয়া যায় এই গাজার মানুষদের জন্য 2 বছর ধরে এত নৃশংসতার শিকার যারা হলেন? আসসালামু আলাইকুম, আপনাকে অনেক মোবারকবাদ। খুবই প্রাসঙ্গিক একটা বিষয় সামনে এনেছেন এবং এটা বারবার সামনে আনার দরকার। এটা 2 বছরের বেশি, অর্থাৎ 2 বছর 2 দিনের মাথায় তারা সিজফায়ার বা যুদ্ধবিরতির কথা, অস্ত্রবিরতির কথা বলেছে এবং সেটা আজ গত 2 দিন ধরে আজকে পর্যন্ত এটা মোটামুটি রয়ে গেছে। তেমন কোনো বড় ধরনের আক্রমণ বা এই যুদ্ধবিরতিটা বা অস্ত্রবিরতিটা লঙ্ঘন হয়নি। তার আগে কয়েকটা কথা খুব জরুরি বলার দরকার। গাজার এই সিজফায়ার যে হলো, তো তার আগে এই 365 বর্গ কিলোমিটার জায়গার উপরে 2 লাখ মেট্রিক টন বিস্ফোরক ফেলা হয়েছে বিভিন্নভাবে। তো সেখানে পার স্কোয়ার কিলোমিটারে 547 মেট্রিক টন এক্সপ্লোসিভ ফেলা হয়েছে। আর নিহতর কথা আমরা জানি। তারপরে ছোট্ট একটা বলছি নিহতর কথার জন্য, যে আজকে যে সমস্ত ধ্বংসাবশেষ আছে তার মধ্যে পাওয়া গেছে মানে প্রায় 10,000 মতো মানুষের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর আমরা জেনেছি প্রায় 70,000 মতো মানুষ নিহত হয়েছে, আর আহত হয়েছে কত সেটাও একেবারে মানে অকল্পনীয়। তো সব মিলায় এই পরিস্থিতিতে যেটা উভয় পক্ষ, মানে এখানে পক্ষ হচ্ছে, একটা হচ্ছে ফিলিস্তিনি পক্ষ আর একটা হচ্ছে আন্তর্জাতিক পক্ষ, যার মধ্যে ইসরায়েল অন্তর্ভুক্ত। তো সেটা এখন পর্যন্ত ওইভাবে আছে। এখন সামনের দিনগুলো খুব জটিল অবস্থা। সেই জটিল অবস্থাগুলো একটা হচ্ছে অস্ত্র সংবরণ করার কথা, অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে হামাসের। এখন এইটা তাদের জন্যে আগামী দিনগুলোর জন্য কতটুকু তাদের পক্ষে সম্ভব হবে, আবার এটা না করলেও এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের যাওয়া যাবে না। আর এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখা দরকার যে তৃতীয় যে পর্ব আছে সেই পর্বে ইসরায়েল 2023-এর 7ই অক্টোবরের আগে যে পুরা গাজা, সেই গাজা কিন্তু আপাতত এই চুক্তি অনুযায়ী হচ্ছে না বা এই সমঝোতা অনুযায়ী হচ্ছে না। কিছু অংশ তারা বাফার জোন হিসেবে রেখে দেবে। তো সব জায়গায় শর্তের বেড়াজাল। ও তার সাথেও আবার আরেকটা জিনিস এখানে যোগ হচ্ছে, ইসরায়েল তাদের যে বিভিন্ন ক্রসিং পয়েন্ট আছে গাজার, সেই ক্রসিং পয়েন্টগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে। সুতরাং আপাতত যেটা আমরা পাচ্ছি যে অস্ত্র গোলা বারুদের ঝনঝনানি বন্ধ আছে। হয়তো মানুষ ইভেন কি আপনার ত্রাণ নিতে এসে আসা মানুষগুলোও হয়তো গুলির শিকার হবে না, তাদের প্রাণ দিতে হবে না। তবে সার্বিকভাবে যে এই গাজাকে বলা হয়েছিল যে ওপেন এয়ার প্রিজন, এবং এটা থেকে বের হওয়ার জন্যই কিন্তু বলা হচ্ছে এবং অনুমান করা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষণে বেরিয়ে আসছে যে গাজার এই যোদ্ধারা ওই 7ই অক্টোবর 2023 সালে এই আক্রমণটা করেছিল। তো এখন সবকিছুই মানে শর্ত সাপেক্ষে, কোন জায়গায় কি হবে না হবে। জি জি, অনেকগুলো ধাপ আছে শর্তের একটার পর একটা। জি, আরেকটা জিনিস খুব এর ইতিপূর্বে কিন্তু এই যুদ্ধবিরতি এই 2025 সালের এপ্রিলের দিকে যে যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছিল, এটা কিন্তু ইসরায়েলের কারণে হয়েছে। এবং ইসরায়েলকে আপনার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ না।
না এখানে- সেটা তো গত 2 বছর ধরে বা তারও আগের সময় থেকেই আসলে বোঝা যাচ্ছে এবং কারোর কথাই শোনে না। ফয়েজ আহমদ, আপনার মন্তব্য দিয়ে। সেটা হচ্ছে এই যে গত এপ্রিলের যে সর্বশেষ কথাটা আপনি বললেন, মানে আমরা দেখেছি যে গত এপ্রিলে একবার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে। গাজাবাসী আবার হয়তো তাদের বাসভূমিতে ফেরার একটা চেষ্টা, যদিও অধিকাংশ মানুষের বাসাবাড়ি আর নেই, তারপরেও মানুষের মধ্যে এই ইমোশনটা কাজ করে যখন একটা স্বাভাবিক পরিস্থিতি দেখে সে তার বাড়িতে ফিরতে চায়। এখনও যেটা আমরা দেখছি, তখন কিন্তু যেটা হয়েছে যে আবার যখন এই অবস্থা মানুষ ফিরতে শুরু করলো, আবার হামলা হলো, নতুন করে আরো বেশি সংখ্যক মানুষ মারা গেল। এবারও সেরকম একটা ঝুঁকি আসলে থেকে যায় কিনা? ঝুঁকি তো থাকছেই আপনাকে, তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। একটা হচ্ছে মানে গ্লোবাল প্রেশারটা এবার একটু বেশি। প্রেশারটা শুরু হয়েছে থেকে। এটা হচ্ছে আমেরিকার নতুন মানে জনগোষ্ঠী, তারা ইসরায়েলের এই আক্রমণটাকে পছন্দ করছে না। অর্থাৎ ইসরায়েলের যে পাওয়ার বেস আমেরিকায়, সেই জায়গায় তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের ব্যাপারে তাদের দারুণ মানে নেতিবাচক একটা প্রভাব পড়েছে। এটা গেল হচ্ছে আমেরিকা। আর একটা বেস হচ্ছে ব্রিটেনে ইদানিং বড় ধরনের, এবং আজকেও তারা বড় উল্লাস করছে যে মানে মিছিল হচ্ছে, গণসমাবেশ হচ্ছে এই গাজা সিজফায়ার উপলক্ষে। প্লাস হচ্ছে জার্মানি একটা বড় সমর্থক, এবং অন্যান্য ইউরোপের দেশগুলোতে আপনার এখানে এই ইসরায়েলের আগে যে সমর্থন ছিল সেই তুলনায় কমে গেছে, সমর্থন ফিরিয়ে নিচ্ছে আর কি। যে রাইট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে খুব খুশিতে আমেরিকা বা ইসরায়েল এই যুদ্ধবিরতি বা অস্ত্র সংবরণের নীতি গ্রহণ করেছে সেটা বলা যাবে না। জনবল তাদের ব্যাপকভাবে তাদের বিপক্ষে গেছে। একটা জনমতের চাপ, এই চাপটা আসলে জারি রাখাও প্রয়োজন। অবশ্যই জারি না রাখলে এই মানুষগুলোকে, গাজার এই মানুষগুলোকে আসলে তাদের অধিকারে ফিরিয়ে আনাটা কঠিন। অনেক অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। একই সঙ্গে ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য পুরো সময় জুড়ে আমার সঙ্গে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ ৭১ জার্নালে আজকে সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গেই পাবো আশা করি।